হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর পেজ নাম্বার 682 আমরা ম্যাথের শর্ট কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, প্রথম কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে এ কোণ এপিবি এর মান কত হবে? তাহলে দেখো ছবিটা আঁকা যাক। ও কেন্দ্রবৃত্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর বলা হয়েছে যে এপিবি বৃত্তচাপে। তাহলে এখানে দেখো বৃত্তচাপ একটা আঁকতে হবে। ধরো এটা এ, এটা পি, এটা বি। তাহলে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি, মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এপিবি মানে এ ও বি, এখানে ও, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এ ও বি কত বলেছে? 20 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ যেটা হচ্ছে। তাহলে আমাদের বলতে হবে এপিবি, ধরো এখানে পয়েন্ট আছে এটা, তাহলে এপিবি বলতে হবে কত ডিগ্রি হয়। ঠিক আছে, এবার দেখো এটা 120 ডিগ্রি হলে এখানে আমি যদি কোনো বিন্দু নিই, তাহলে এখান থেকে, হ্যাঁ এটা একটা বিন্দু নিলাম, এটা ধরো এস এস বিন্দু। তাহলে এখানে এ এস বি এটা কি? বৃত্তস্থ কোণ। তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা যদি 120, তাহলে 120-র হাফ হবে এটা, তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। কোণ হচ্ছে এ এস এ এস বি সমান হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এ এস বি 60 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ এস বিপি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে। ঠিক আছে, বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি দুটো কোণের যোগফল কত হয়? 180। তাহলে এইটা যদি 60 হয়, এটা নিশ্চয়ই হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি হবে। মানে 60 আর 120 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা নিশ্চয়ই হবে কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন চেক করো। অপশন হচ্ছে বি, অপশন সি, 120 ডিগ্রি, অপশন সি। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ, সাইন কিউ প্লাস আর বাই 2 সমান কত হবে? তাহলে পি কিউ আর ত্রিভুজ বলেছে, ছবিটা একটা আঁকছি। এই যে পি কিউ আর একটা ত্রিভুজ। এবার আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 হবে। তাহলে লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর, হ্যাঁ এগুলো সব কোণ, পি কোণ, কিউ কোণ, আর কোণ ইকুয়াল টু কত হবে? 180 হবে। তাই এখান থেকে দেখো, আমি যদি এদিকেও 2 দিয়ে ভাগ করি, তো এদিকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি, এবার আমি পিকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে পি বাই 2 প্লাস এখানে কিউ প্লাস আর বাই 2কে আলাদা করে ভাগ করে রাখছি, কিউ প্লাস আর বাই 2 ইকুয়াল টু 180 বাই 2 মানে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিউ প্লাস আর বাই 2 এইটা সমান কী হবে? 90 ডিগ্রি। এটা ওদিকে চলে যাবে, মাইনাস পি বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস ছিল ওদিকে মাইনাস হয়ে গেল। এবার আমাদের বলেছে সাইন কিউ প্লাস আর বাই 2, অতএব সাইন কিউ প্লাস আর বাই 2 ইকুয়াল টু সাইন কিউ প্লাস আর বাই 2, কিউ প্লাস আর বাই 2 এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস পি বাই 2, 90 ডিগ্রি মাইনাস পি বাই 2। এবার এটা আমরা জানি যে সাইন 90 মাইনাস থিটা, এর সূত্র দেখে নাও, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয় আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, থিটা মানে পি বাই 2, তাহলে লিখবো কস পি বাই 2। এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। তাহলে হচ্ছে অপশান বি, কস পি বাই 2, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। দেখো একটা ঘনক যদি হয়, ঘনকের পার্শ্বতল কটা হয়? 4টে হয়। তাহলে একটা তলের ক্ষেত্রফল আমরা যদি বাহু ধরে নিই এস এ, তাহলে একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, 4টে তলের ক্ষেত্রফল 4 স্কোয়ার। আর এখানে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল 256, ঘনটির আয়তন বলেছে। তাহলে তাহলে এই যে আমাদের একটা ঘনক আছে, ঘনকের প্রতিটা বাহু ধরে নেব কি? এগুলো প্রতিটা বাহু ধরে নিলাম এ। তাহলে কটা পার্শ্বতল আছে? 4টে পার্শ্বতল। তাহলে 4টে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার।
একটার স্কোয়ার, চারটে হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়াল টু বলেছে 256। তাহলে এখানে 4টা ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 256/4। নামটা রাখো 4 6 24, 4 4 16। স্কোয়ার 64, তাহলে এ কত হবে √64, তার মানে 8 8 64, 8 হবে, এর মান 8 হয়ে যাবে। বাহু হচ্ছে 8 একক, তাহলে আয়তন কত হবে 8 মিটার হয়ে যাবে। তাহলে এখানে তাহলে ঘনকটির আয়তন, তাহলে আয়তন হবে কত এ কিউব, আয়তন সূত্র হচ্ছে বাহু কিউব। তাহলে এখানে এ হচ্ছে 8, তাহলে 8-এর কিউব, 8-এর কিউব কত হয় 8 × 8 × 8 512 ঘন মিটার। উত্তর হচ্ছে অপশন ডি। হ্যাঁ, অপশন ডি। পরের কোয়েশ্চেন 16 15 17 এইভাবে তথ্যের সংখ্যা গুণমান 15 হলে এক্সের মান কত। তাহলে এখানে দেখো 15 বলছে সংখ্যা গুণমান, তাহলে 15 কবার আছে এখানে, একটা দুটো আর নেই এখানে, এখানে 16 দুবার আছে, 17 দুবার আছে, তাহলে এখানে 15 তো দুবার আছে, কিন্তু এখানে এক্সের জায়গায় আমি যদি বসিয়ে দিই 15, তাহলে সংখ্যা গুণমান 3বার হয়ে যাবে, 15 3বার হয়ে যাবে না। এখানে দুবার আছে 15, আর এক্সের জায়গায় 15 বসিয়ে দিলে 3বার হয়ে যাবে, তাহলে এখানে এক্সের জায়গায় 15 বসাতে হবে, তাহলে এক্সের মান হচ্ছে 15 হয়ে যাবে। যে সংখ্যাটা বেশি থাকে, সবচেয়ে বেশি বার থাকে, সেটাই হচ্ছে সংখ্যা গুণমান, তাহলে এটা ডি হয়ে যাবে। পরেরটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা এক্স এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে টি বছর পর জনসংখ্যা, এটা সোজা। তো দেখো 5, তাহলে টি বছর পর জনসংখ্যা সমান, দেখো এখানে তোমার হচ্ছে টি এর জায়গায় কত বসাবে এক্স, বর্তমান জনসংখ্যা এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসিয়ে দেবো 2r/100 হোল টু দি পাওয়ার, সময় বলেছে টি বছর, তাহলে টি বছর হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 50, তাহলে এক্স ইন্টু 1 প্লাস r/50 হোল টি। হ্যাঁ, এত হবে, তাহলে উত্তর r/50 এক্ষেত্রে r/50, এটা হচ্ছে অপশন বি, অপশন বি। ঠিক আছে, এবার পরের কোশ্চেন, x² - 3x + p = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে p এর মান কত হবে। x² - 3x + p = 10 বলেছে, তাহলে এখান থেকে আমরা 10টাকে এবারে নিয়ে আসবো, 3x + p, তাহলে -10 হয়ে যাবে = 0। হ্যাঁ, এখানে দেখো এবার সমীকরণের সঙ্গে তুলনা করি যদি আমরা, হ্যাঁ, যে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণ লিখছি আমরা, তাহলে x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0। তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করি, আলফা প্লাস বিটা কত হবে 3 হবে, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত হবে 3 হবে, আর গুণফল কত হবে, আলফা বিটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, কত হবে p-10 হবে, p-10 বীজদ্বয়ের গুণফল, আর বীজদ্বয়ের গুণফল তো বলেই দিয়েছে, অ্যান্সার হচ্ছে -2, তাহলে আমরা লিখতে পারি p-10 = -2। তাহলে এখান থেকে p = -2, ওদিকে গেলে +10, 10 থেকে 2 ভাগ করলে 8 হবে, তাহলে p = 8। অপশন সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। পরের কোশ্চেন, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। তাহলে দেখো 2-1 কোনো বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক করলে, লম্ব সমদ্বিখণ্ডক জানো তোমরা, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক করলে এটা কেন্দ্রের মধ্য দিয়ে কিন্তু যাবে, তাহলে কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে উত্তর হচ্ছে কেন্দ্রগামী লিখবে তোমরা, কেন্দ্রগামী। পরেরটা, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। তাহলে এখানে আমরা জানি কি
180 সমান পাই রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি পাই রেডিয়ান, বা এমনি রেডিয়ান লিখছি, পাই রেডিয়ান সমান কত? 180। তাহলে 1 রেডিয়ান কত হবে? 180 বাই পাই। তাহলে এখানে 180/পাই মানে হচ্ছে 22/7, 22/7 সমান হচ্ছে 180/22, আর এখানে 7টা উপরে চলে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে 2 হচ্ছে 11, 2 দিয়ে কাটলে 2, 90 2, তাহলে 9 7 63/11, মানে 630/11, তাহলে হচ্ছে 630/11 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 1 রেডিয়ানের সমান এত ডিগ্রি হয়ে যাবে, প্রায় 57 ডিগ্রি, হ্যাঁ এরকম হয়ে যাবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এটা, এটা তোমাদের উত্তর। পরের কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? একটা লম্ব বৃত্তাকার চোঙ আঁকি। এবার চোঙের ভিতরে সবচেয়ে বড় যে লম্বা দণ্ড রাখা যাবে সেটা এইভাবে রাখতে হবে আমাদের, তাই না? এইভাবে রাখতে হবে। তাহলে এইভাবে যদি রাখি, আমাদের উচ্চতা বলা হয়েছে কত? 4 সেমি, আর ব্যাস বলেছে 3 সেমি। ব্যাস, ভূমির ব্যাস হচ্ছে কত? 3 সেমি। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা এটা ভূমি, এটা লম্ব, আর এই যে কোণটা ভূমি আর লম্বের মধ্যে কোণ 90 ডিগ্রি অবশ্যই হবে। তাই 90 যদি হয় তাহলে অতিভুজ কোণটা হবে, এটাই হবে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে কি? দণ্ডটা। তাহলে অতিভুজ নিশ্চিত তোমরা বুঝতে পারছো, এটা 4 হলে এটা 3 হলে এটা 5 হয়ে যাবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে 5 হয়ে যাবে। তাহলে এটা লিখে দিলাম, শুধু 5 বলে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা 4 হলে এটা 3 হলে 5 হবে। ঠিক আছে, তোমরা করে দিতে পারো যে 4 স্কোয়ার প্লাস দৈর্ঘ্য কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার হচ্ছে 16, 9 রুট 25 মানে হচ্ছে 5 সেমি। তাহলে উত্তর হচ্ছে 5 সেমি হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়? এই কোশ্চেনটা বারবার আসছে। তারপরে আইভি, তাহলে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এখানে দেখো এখন 35 তো আছে, এই অবস্থায় মধ্যমা কত আগে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 8টা থাকলে মধ্যমা কত হবে? মাঝখানে দুটো নেব আমরা, দিয়ে 2 দিয়ে ভাগ করব। তাহলে 36 যোগ 37/2, তার মানে যোগ করো, তোমরা বুঝতেই পারবে কত হবে। 36.5 হয়ে যাবে। এবার আমরা তাহলে মধ্যমা থাকা অবস্থায়, 35 থাকা অবস্থায় মধ্যমা কত বেরোলো? 36.5। এবার 35 না থাকলে কি হবে? 35 না থাকলে কত হবে? তাহলে 30, তারপরে হবে 34, তারপরে 36, 35টা বাদ হয়ে যাবে, তারপরে 36, তারপরে 37, 38, 40। তাহলে এবার দেখো কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টা হলে মাঝখানে কোনটা হচ্ছে? মিডল। 37 হচ্ছে মধ্যমা, হ্যাঁ 37 মধ্যমা। তাহলে আগের মধ্যমা কত বেরিয়েছিল? 36.5, আর এখন কত? 37। তাহলে পার্থক্য কত? ডিফারেন্স কত? হ্যাঁ, তাহলে দেখো 37 মাইনাস 36.5 বিয়োগ করলে হচ্ছে 0.5, 0.5 হচ্ছে উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে এইটা 0.5। পরের কোয়েশ্চেন, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সময় বলেছে 1 বছর, সময় কত? 1 বছর। আচ্ছা ধরে নেব যে ধরি আসল কত? ধরি আসল, দেখো 8:9 দিয়েছে আসল আর সুদ আসল, তাহলে আসল ধরে নেব 8x টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল 9x ধরে নেব। তাহলে দেখো সুদ আসল থেকে আসল বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো সুদ।
সুদ আই কত হবে 9x মাইনাস 8x সমান হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, এবার আমরা জানি আই ইকাল টু পিটিআর, আই ইকাল টু পিটিআর বাই 100। আইয়ের জায়গায় বসিয়ে দেবো এক্স, পি বা আসল কত 8x, টাইম কত 1 বছর, আর জায়গায় আর বসিয়ে দেবো বাই 100। তাহলে এক্স আর এক্স কেটে গেল। তাহলে এবার আমরা 4 দিয়ে যদি কেটে দিই, 4 2 8, 4 25 100। তাহলে এবার দেখো 25 আর 1 গুণ করলে 25 হয়ে যাবে, সমান 2 ইন্টু আর, 2 ইন্টু 1 ইন্টু আর 2r। তাহলে এখান থেকে 2টা ভাগ করে দেবো, তাহলে 25/2 সমান হয়ে যাবে আর। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 12.5% হয়ে যাবে। দেখো 25কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 5 2 2 4 1, তাহলে হয়েছে আর কত হবে 12.5 হয়ে যাবে। আর এর মান হচ্ছে 12.5% হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 3, দ্বিতীয়টি 9 বলেছে, তাহলে চতুর্থটি কত হবে? তাহলে ক্রমিক সমানুপাতি সংখ্যা বলা হয়েছে, ক্রমিক সমানুপাতি সংখ্যা তার মানে হচ্ছে প্রথমটা বলেছে 3, দ্বিতীয়টা 9, তৃতীয়টা আমরা ধরে নেব এক্স, চতুর্থটা ধরে নেব জেড বা ওয়াই, যেটা ইচ্ছা। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাতি মানে আমরা দেখো প্রথম এই 3টের মধ্যে আমরা নিচ্ছি, তাহলে ক্রমিক সমানুপাতি মানে 3/9 সমান লিখতে পারি 9/x। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে দিই, এক্স গুণ 3 3x সমান 9 ইন্টু 9। তাহলে এক্স কত হবে 9 ইন্টু 9/3, 3 3 9, তাহলে এক্স সমান হচ্ছে 27 হয়ে যাবে। এক্সের মান 27 পেয়ে গেছি, একটা তৃতীয় ক্রমিক সংখ্যাটা পেয়ে গেছি। চতুর্থটা বের করব। তাহলে চতুর্থটা বের করতে গেলে কী করব, এই একইভাবে করব যে আমি লাস্টের 3টে নেব, লাস্টের 3টে ক্রমিক সমানুপাতি ধরে করে নেব। তাহলে লাস্টের 3টে নিলে তাহলে লিখতে পারি 9/x, এক্সের মান কত 27 সমান 27/z। বুঝতে পারলে তোমরা, 9/x, এক্সের মান 27 সমান x/z, এক্স জায়গায় 27 বসিয়েছি। তাহলে এখান থেকে জেড 9 ইন্টু জেড সমান 27 ইন্টু 27, তাহলে জেড ইকুয়াল টু 9 3 27 হয়ে যাবে, 27 3 81, উত্তর হচ্ছে 81 হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা দেখো, সত্য মিথ্যা। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি এবং এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার হলে সি কোণ 90 ডিগ্রি হবে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, দেখো তাও বলে দিই। 3-1, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি, এটা সি, এটা এ, এটা বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি, আর এই দুটো সমান। আর কি বলেছে যে এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু তো সমান, এসি ইকুয়াল টু বিসি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি আমরা এটা পাই যে এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার বলেছে, এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার বলেছে, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2ac স্কোয়ারকে লিখতে পারি এসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু দুটো এসি স্কোয়ার আছে, তাহলে এখানে 2ac স্কোয়ার জায়গায় দেখো এসি মানে কি বিসি, এসি মানে বিসি, তাহলে এই এসির জায়গায় বসিয়ে দেবো বিসি। ওকে, তাহলে কি দাঁড়াবে, এ বি স্কোয়ার সমান এসির জায়গায় বসিয়ে দেবো বিসি, তার মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখো এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে ধরো লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হচ্ছে, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এসিবি কোণ কত 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সি কোণ 90 ডিগ্রি, তাহলে সত্য হবে। তাহলে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সত্য। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট
কড এ, কট থিটা মানে আমরা জানি কট মানে হচ্ছে ভূমি, ভূমি বাই লম্ব। এবার আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কখনো লম্ব বড় হতে পারে, কখনো ভূমি ছোট হতে পারে, বা হতে পারে লম্ব ছোট ভূমি বড়। তাহলে কখনো এই যে এর মান হচ্ছে কড এর মান 1-এর থেকে বেশি আসতে পারে যখন হচ্ছে ভূমি যদি বড় হয় তাহলে 1-এর থেকে বেশি আসবে, আর যদি ভূমি ছোট হয় তাহলে 1-এর থেকে ছোট আসবে কড এর মান। তাহলে সবসময় তো বড় হচ্ছে না, কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে, তাহলে বলেছে সর্বদা ছোট, এক অপেক্ষা ছোট, তাহলে এটা মিথ্যা, সবসময় ছোট হবে না, বড়ও হবে। পরের কোশ্চেন, একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে গোলকটা কি, এই একটা গোলক, তার ব্যাসার্ধ ধরে নেব এটা আর, তাহলে এর ব্যাসার্ধ দ্বিগুণ করে দিয়েছি, অর্থাৎ আর ছিল হয়ে গেছে 2r। তাহলে প্রথমে দেখো এর আয়তন কত ছিল, গোলকের আয়তন সূত্র জানি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা প্রথমে আয়তন ছিল। ব্যাসার্ধ দ্বিগুণ থাকা অবস্থায় আয়তন কত হবে, ভি ড্যাশ ধরে নেব, ভি ড্যাশ ইকুয়াল টু 4/3 পাই আর, আর এর জায়গায় বসিয়ে দেবো 2r হোল কিউব, সমান হয়ে যাবে 4/3 পাই আর, এখানে দেখো 2r হোল কিউব মানে হচ্ছে 2 এর কিউব 8, 8r কিউব হয়ে যাবে। এবার 8টাকে সামনে রাখছি, হ্যাঁ সুবিধার জন্য আমরা 8টাকে সামনে রেখে দেবো, তাহলে হয়ে যাবে 8 গুণ 4/3 পাই আর কিউব। তাহলে দেখো আগে কী ছিল 4/3 পাই আর কিউব, এখন কত 8 গুণ 4/3 পাই আর কিউব, তাহলে আগের থেকে কত গুণ হয়েছে, 8 গুণ হয়ে গেছে, দেখো আগের সংখ্যা থেকে 8 গুণ হয়ে গেছে, তাহলে এখানে 8 গুণ হবে, 4 গুণ নয়, এটা মিথ্যা হবে, মিথ্যা হয়ে যাবে, দ্বিগুণ বলেছে মিথ্যা হবে। পরেরটা দেখো সামেশন অফ 10i, এখানে i 1 থেকে 100, তাহলে এখানে সামেশন অফ, এখানে i ইকুয়াল টু 1, 10 ইন্টু i ইকুয়াল টু 550। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সত্য না মিথ্যা চেক করতে বলেছে, তাহলে এখান থেকে বের করব, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে সামেশন অফ, এটা মানে 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2, 1 থেকে 10 অবধি যেতে হবে i এর মান, প্লাস 10 ইন্টু 3, 10 ইন্টু 4, প্লাস 10 ইন্টু 5, 10 ইন্টু 6, 10 ইন্টু 7, প্লাস 10 ইন্টু 8, প্লাস 10 ইন্টু 9, প্লাস 10 ইন্টু 10। তাহলে আমরা যদি গুণ করে দিই, 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 50, এরকম করে চলতে থাকবে, 60, 70, 80, 90, 100, সবগুলো যোগ করে দেখলে তোমরা 550 হবে, তাহলে সত্য এটা হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, একটি ব্যবসায় রাম ও রহিমের মূলধন অনুপাত 5:4, রামের মোট লাভ 80 টাকা হলে রহিম পায় 100 টাকা, ঠিক না ভুল দেখতে হবে। তাহলে আমরা জানি মূলধন অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, অর্থাৎ মূলধন অনুপাত যা হবে লাভের অনুপাতও তাই হবে। তাহলে মূলধন অনুপাত 5:4 বলেছে, লভ্যাংশের অনুপাতটা বের করে ফেলবো, তাহলে বুঝতে পারবো 5, তাহলে মূলধন অনুপাত বলেছে 5:4, তাহলে লভ্যাংশের অনুপাতটা বের করি আমরা, লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু, দেখো রামের লাভ হচ্ছে 80 টাকা আর রহিম হচ্ছে 100 টাকা, তাহলে হচ্ছে রামের হচ্ছে 80 অনুপাত 100, কেটে দেবো 0 0, 2 দিয়ে 2 4 8, 2 5 10, তাহলে 4 অনুপাত 5 হচ্ছে। তাহলে দেখো এখানে মূলধন অনুপাত কত ছিল 5:4, কিন্তু লভ্যাংশের অনুপাত কত বেরিয়েছে 4:5, উল্টো বেরিয়েছে, ওই জন্য আলাদা হচ্ছে, মানে কি মিথ্যা হয়ে যাবে, লভ্যাংশের অনুপাত যা হয় মূলধন অনুপাত সেম হয়। লাস্ট কোয়েশ্চেন, এখানে x সমানুপাতিক y, x সমানুপাতিক z হলে y প্লাস z সমানুপাতিক x প্রমাণ করতে হবে, দেখতে হবে আমাদের। তাহলে এখানে x সমানুপাতিক y বলেছে, তাহলে x ইকুয়াল টু কী হয়ে যাবে, একটা ধ্রুবক নেব,
K1 Y, আবার বলেছে Y X সমানুপাতিক Z। তাহলে এখানে আলাদা একটা ভ্যারিয়েশন, তাহলে এখানে X ইকুয়াল টু K2 নেব Z। হ্যাঁ, K1 আর K2 হচ্ছে ভেদ ধ্রুবক, আর নট ইকুয়াল টু 0, K1 K2 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এইটাকে আমরা যদি এখান থেকে আমরা কী পেতে পারি, দেখো এক্স বাই K1টা একবারে আনবো, তাহলে ভাগ হয়ে যাবে, সমান ওয়াই হয়ে যাবে, বুঝতে পারলে। আর এখানে এক্স, এখানে আমরা যদি K2টা এবারে আনি তাহলে কী হবে, K2 ইকুয়াল টু জেড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো, এটা আর এটাকে যোগ করে দেবো, ঠিক আছে, ওকে। তাহলে এখন এটা প্রথম সমীকরণ যদি ধরো, এটা দ্বিতীয় সমীকরণ, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড করে পাই, তাহলে ওয়াই প্লাস জেড করে দেবো, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এক্স বাই K1, জেড ইকুয়াল টু কে বাই এক্স বাই K2। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এখানে এক্স কমন আছে, এক্সটা কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে 1/K1 1/K2, এখানে এক্স, ঠিক আছে। তো এখানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এটা দেখো ধ্রুবক একটা আসবে, এই যে K1 K2 1/K1 প্লাস 1/K2, এটাও কি ধ্রুবক হয়ে যাবে, ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমরা ধ্রুবক যদি হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স, তাহলে এটা সত্য হবে।